নমস্কার। অল্প অল্প গল্প স্বল্পতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার গল্প সোনার কেল্লা। চলুন শুরু করা যাক সোনার কেল্লার প্রথম পর্ব। ফেলুদা হাতের বইটা সশব্দে বন্ধ করে টকটক করে দুটো তুড়ি মেরে বিরাট হাই তুলে বলল, জিওমেট্রি। আমি জিজ্ঞেস করলাম, এতক্ষণ কি তুমি জিওমেট্রির বই পড়ছিলে? বইটায় একটা খবরের কাগজের মলাট দেওয়া, তাই নামটা পড়তে পারিনি। এটা জানি যে ওটা সিধু জ্যাঠার কাছ থেকে ধার করে আনা। সিধু জ্যাঠার খুব বই কেনার বাতিক, আর বইয়ের খুব যত্ন। সবাইকে বই ধার দেন না, তবে ফেলুদাকে দেন। ফেলুদাও সিধু জ্যাঠার বই বাড়িতে এনেই আগে সেটাই একটা মলাট দিয়ে নেয়। একটা চারপিনার ধরিয়ে পরপর দুটো ধোঁয়ার রিং ছেড়ে ফেলুদা বলল, জিওমেট্রির বই বলে আলাদা কিছু নেই। যে কোনো বই জিওমেট্রির বই হতে পারে, কারণ সমস্ত জীবনটাই জিওমেট্রি। লক্ষ্য করলি নিশ্চয়ই, ধোঁয়ার রিংটা যখন আমার মুখ থেকে বেরোলো তখন ওটা ছিল পারফেক্ট সার্কেল। এই সার্কেল জিনিসটা কিভাবে ছড়িয়ে আছে বিশ্বব্রহ্মাণ্ডে সেটা একবার ভেবে দেখ। তোর নিজের শরীর দেখ, তোর চোখের মণিটা একটা সার্কেল। এই সার্কেলের সাহায্যে তুই দেখতে পাচ্ছিস আকাশের চাঁদ, তারা, সূর্য। এগুলোকে ফ্ল্যাট ভাবে কল্পনা করলে সার্কেল, আসলে গোলক। এক একটা সলিড বুদবুদ, অর্থাৎ জিওমেট্রি। সৌরজগতের গ্রহগুলো আবার সূর্যকে প্রদক্ষিণ করছে এলিপ্টিক কার্ভে, এখানেও জিওমেট্রি। তুই যে একটু আগে জানলা দিয়ে থুক করে রাস্তায় থুতু ফেললি, অবশ্যই ফেলা উচিত নয়, ওটা আনহাইজেনিক। নেক্সট টাইম ফেললে গাঁটটা খাবি। ওই থুতুটা গেল কিন্তু একটা প্যারাবোলিক কার্ভে, জিওমেট্রি। মাকড়সার জাল জিনিসটা ভালো করে দেখেছিস কখনো? কি জটিল জিওমেট্রি রয়েছে তাতে জানিস? একটা সরল চতুষ্কোণ দিয়ে শুরু হয় জাল বোনা, তারপর সেটাকে দুটো ডায়াগনাল টেনে চারটি ত্রিকোণে ভাগ করা হয়। তারপর সেই ডায়াগনাল দুটোর ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে শুরু হয় স্পাইরাল জাল, আর সেটাই ক্রমশ বাড়তে বাড়তে পুরো চতুষ্কোণটাকে ছেয়ে ফেলে। ব্যাপারটা এমন তাজ্জব যে ভাবলে কুল কিনারা পাবি না। রবিবারের সকাল, আমরা দুজনে আমাদের বাড়ির একতলার বৈঠকখানায় বসে আছি। বাবা তার রবিবারের নিয়ম মতো ছেলেবেলার বন্ধু সুবিমল কাকার বাড়িতে আড্ডা মারতে গেছেন। ফেলুদা সোফায় বসে তার পা দুটো সামনের নিচু টেবিলটার উপর তুলে দিয়েছে। আমি বসেছি তক্তপোষে, দেয়ালের সঙ্গে তাকিয়াটা লাগিয়ে তাতে ঠেস দিয়ে। আমার হাতে রয়েছে প্লাস্টিকের তৈরি একটা গোলক ধাঁধার ভিতর তিনটে ছোট্ট ছোট্ট লোহার দানা। প্রায় আধ ঘন্টা ধরে সেই দানাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে গোলক ধাঁধার মাঝখানে আনবার চেষ্টা করছি। বুঝলাম যে এও একটা কঠিন জিওমেট্রির ব্যাপার। কাছে নিহার পিন্টুদের বাড়িতে পুজোর প্যান্ডেলে কাটি পতঙ্গ ছবির ইয়ে জো মোহব্বত হ্যায় গানটা বাজছে। গোল গ্রামোফোন রেকর্ডে মিহি স্পাইরাল প্যাচ, অর্থাৎ জিওমেট্রি। কেবল চোখে দেখা যায় এমন জিনিস না, ফেলুদা বলে চলল। মানুষের মনের ব্যাপারটাও জিওমেট্রির সাহায্যে বোঝানো যায়। সাদাসিধে মানুষের মন স্ট্রেট লাইনে চলে, প্যাঁচালো মন সাপের মতো এঁকে বেঁকে চলে। আবার পাগলের মন যে কখন কোন দিকে চলবে তা কেউ বলতে পারে না, একেবারে জটিল জিওমেট্রি। ফেলুদার দৌলতে অবশ্যই আমার সোজা বাঁকা পাগল ছাগল অনেক রকম লোকের সঙ্গে আলাপ হবার সুযোগ হয়েছে। ফেলুদা নিজে কিরকম জ্যামিতিক নকশার মধ্যে পড়ে সেটাই এখন ভাবছিলাম। ওকে জিজ্ঞেস করাতে বলল, একটা মেনি পয়েন্টেড স্টার বা জ্যোতিষ্ক বলতে পারিস? আর আমি কি সেই জ্যোতিষ্কর স্যাটেলাইট? তুই একটা বিন্দু, যেটাকে অভিধানে বলে পরিমাণহীন স্থান নির্দেশক চিহ্ন। আমার নিজেকে স্যাটেলাইট বলে ভাবতে ভালোই লাগে, তবে সবসময় স্যাটেলাইট থাকাটা সম্ভব হয় না, এই যা আফসোস। গ্যাংটকে গন্ডগোলের ব্যাপারে অবশ্যই ওর সঙ্গেই ছিলাম, কারণ তখন আমার ছুটি ছিল। তারপরের দুটো তদন্তের ব্যাপারে
একটা ধলভূমগড়ে খুন, আর একটা পাটনায় একটা জাল উইলের ব্যাপার। এই দুটোতে আমি বাদ পড়ে গেছি। এখন পুজোর ছুটি, কদিন থেকেই ভাবছি এই সময় একটা কেস এলে মন্দ হয় না, কিন্তু সেটা যে সত্যি এসে পড়বে তা ভাবতে পারিনি। ফেলুদা অবশ্যই বলে, যে কোনো জিনিস মনে মনে খুব জোর দিয়ে চাইলে অনেক সময় আপনা থেকে এসে পড়ে। মোট কথা, আজ যেটা ঘটলো সেটা আমার এই চাওয়ার ফল বলে ভেবে নিতে আমার কোনো আপত্তি নেই। পিন্টুদের বাড়ির লাউডস্পিকারে সবে মাত্র জনি মেরা নামের একটা গান দিয়েছে। ফেলুদা অ্যাস্ট্রেতে ছাই ফেলে হিন্দুস্তান স্ট্যান্ডার্ড কাগজটা হাতে নিয়েছে। আমি একবার রাস্তায় বেরোবো কিনা ভাবছি, এমন সময় আমাদের বাইরের দরজার কড়াটা কে যেন সজোরে নেড়ে উঠল। বাবা 12টার আগে ফিরবেন না, তাই বুঝলাম এ অন্য লোক। দরজা খুলে দেখি ধুতি আর নীল শার্ট পরা একজন নিরীহ গোছের ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। এ বাড়িতে প্রদোষ মিত্তির বলে কেউ থাকেন? লাউডস্পিকারের জন্য প্রশ্নটা করতে ভদ্রলোককে বেশ চেঁচাতে হলো। নিজের নাম শুনে ফেলুদা সোফা ছেড়ে দরজার দিকে এগিয়ে এলো। কোত্থেকে আসছেন? আগে আমি আসছি সেই শ্যামবাজার থেকে, ভেতরে আসুন। ভদ্রলোক ঘরে ঢুকলেন। বসুন, আমি প্রদোষ মিত্তির। ওহ, আপনি এত যে ইয়াং সেটা আমি ঠিক। ভদ্রলোক গত ভাব করে সোফার পাশের চেয়ারটায় বসে পড়লেন। তার হাসি কিন্তু বসার পরেই মিলিয়ে গেল। কি ব্যাপার? ফেলুদা জিজ্ঞেস করল। ভদ্রলোক গলা খাকড়িয়ে বললেন, কৈলাস চৌধুরী মশাইয়ের কাছে আপনার অনেক সুখ্যাতি শুনেছি। তিনি মানে আমার একজন খদ্দের আর কি। আমার নাম সুধীর ধর। আমার একটা বইয়ের দোকান আছে কলেজ স্ট্রিটে, ধর অ্যান্ড কোম্পানি। দেখে থাকতে পারেন হয়তো। ফেলুদা ছোট্ট করে মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে দিল। তারপর আমায় বলল, তোপসে জানলাটা বন্ধ করে দে তো। রাস্তার দিকে জানলাটা বন্ধ করতে গানের আওয়াজটা একটু কমলো, আর তার ফলে ভদ্রলোকও আরেকটু স্বাভাবিকভাবে বাকি কথাগুলো বলতে পারতেন। দিন 7 আগে খবরের কাগজে একটা খবর বেরিয়েছিল আমার ছেলের বিষয়ে। আপনি কি খবর বলুন তো? ওই জাতিস্বর মানে ওই মুকুল বলে ছেলেটা? আগে হ্যাঁ। খবরটা তাহলে সত্যি? মানে ও যে ধরনের কথাবার্তা বলে তাতে তো। জাতিস্বর ব্যাপারটা আমি জানতাম। এক একজন থাকে তাদের নাকি হঠাৎ পূর্বজন্মের কথা মনে পড়ে যায়, তাদের বলে জাতিস্বর। অবশ্যই পূর্বজন্ম বলে কিছু আছে কিনা সেটা ফেলুদাও নাকি জানে না। ফেলুদা চারপিনারের প্যাকেটটা খুলে ভদ্রলোকের দিকে এগিয়ে দিল। ভদ্রলোক একটু হেসে মাথা নেড়ে বুঝিয়ে দিলেন তিনি খান না। তারপর বললেন, বোধহয় মনে থাকবে আমার এই ছেলেটি 8 বছর মাত্র বয়স। একটা জায়গার বর্ণনা দেয়, সেখানে নাকি সে গেছে। অথচ তেমন জায়গায় আমার ছেলে তো দূরের কথা, আমার বা আমার পূর্বপুরুষদের কারোর কখনো যাবার সৌভাগ্য হয়নি। ছাপোষা লোক, বুঝতেই তো পারছেন। দোকান দেখি, এদিকে বইয়ের বাজার দিনে দিনে। একটা দুর্গের কথা বলে না আপনার ছেলে? ফেলুদা ভদ্রলোককে কতকটা বাধা দিয়েই বলল, আগে হ্যাঁ, বলে সোনার কেল্লা। তার মাথায় কামান বসানো আছে, যুদ্ধ হচ্ছে, লোক মরছে, সেসব নাকি সে দেখেছে। সে নিজে পাগড়ি পরে উটের পিঠে চেপে বালির উপর বেড়াতো। বালির কথা খুব বলে, হাতি ঘোড়া এসব অনেক কিছু বলে। আবার ময়ূরের কথা বলে, ওর হাতে একটা দাগ আছে কনুইয়ের কাছে, সেটা জন্মে অবধি আছে। আমরা তো জন্মদাগ বলেই জানতাম। ও বলে যে একবার নাকি একটা ময়ূর ওকে ঠোকর মেরেছিল, এটা নাকি সেই ঠোকরের দাগ। কোথায় থাকতো সেটা পরিষ্কারভাবে বলে না, তবে তার বাড়ি থেকে নাকি সোনার কেল্লা দেখা যেত। মাঝে মাঝে কাগজে হিজিবিজি কাটে পেন্সিল দিয়ে, বলে এই দেখো আমার বাড়ি। দেখে তো বাড়ির মতোই মনে হয়।
বইটইয়ের মধ্যে এমন কোনো জায়গার ছবি সে দেখে থাকতে পারে না? আপনার তো বইয়ের দোকান আছে। তা অবশ্যই পারে, কিন্তু ছবির বই তো অনেক ছেলে দেখে, তাই বলে কি তারা অষ্টপ্রহর এইভাবে কথা বলে? আপনি আমার ছেলেকে দেখেননি তাই। সত্যি বলতে কি, তার মনটাই যেন পড়ে আছে অন্য কোথাও। নিজের বাড়ি, নিজের ভাই বোন, বাপ মা, আত্মীয় স্বজন, এর কোনোটাই যেন তার আপন নয়। আমাদের মুখের দিকে তাকিয়ে কথাই বলে না সে ছেলে। কবে থেকে এসব বলতে শুরু করেছে? ফেলুদা জিজ্ঞেস করলো। তা মাস দুয়েক। ওই ছবি আঁকা দিয়ে শুরু, জানেন। সেদিন খুব জল হয়েছে, আমি দোকান থেকে সবে ফিরেছি, আর সে আমায় এসে ছবি দেখাচ্ছে। গোড়ায় গা করিনি, ছেলে বয়সে তো কত রকম পাগলামি থাকে। কানের কাছে ভ্যানর ভ্যানর করেছে, কান পাতিনি। আমার গিন্নি প্রথম খেয়াল করে। তারপর কদিন ধরে তার কথা শুনে টুনে তার হাব ভাব দেখে আমার আরেক খদ্দের আছে, নাম শুনেছেন কি? ডক্টর হেমাঙ্গ হাজরা। হ্যাঁ হ্যাঁ, প্যারাসাইকোলজিস্ট, শুনেছি বই কি। তা তিনি তো আপনার ছেলেকে নিয়ে বাইরে কোথায় যাবেন বলে কাগজে বেরিয়েছে। যাবেন না, চলে গেছেন অলরেডি। 3 দিন এলেন আমার বাড়িতে, বললেন এ তো রাজপুতানার কথা বলছে বলে মনে হচ্ছে। আমি বললাম হতে পারে। শেষটায় বলেন কি, তোমার ছেলে জাতিস্বর, এই জাতিস্বর নিয়ে আমি রিসার্চ করছি। আমি তোমার ছেলেকে সঙ্গে নিয়ে রাজপুতানায় যাব। ঠিক জায়গায় গিয়ে ফেলতে পারলে তোমার ছেলের নিশ্চয়ই আরো অনেক কথা মনে পড়বে। তাতে আমার খুব সুবিধা হবে। ওর খরচাও আমি দেব, খুব যত্নে রাখবো। তোমার কিছু ভাবতে হবে না। তারপর ফেলুদার গলার স্বর আর তার এগিয়ে বসার ভঙ্গিতে বুঝলাম সে বেশ ইন্টারেস্ট পেয়েছে। তারপর আর কি, মুকুলকে নিয়ে চলে গেলেন। ছেলে আপত্তি করেনি? ভদ্রলোক একটা শুকনো হাসি হেসে বললেন, কোথায় আছেন আপনি? যেই বললে সোনার কেল্লা দেখাবে, অমনি এক কথায় রাজি হয়ে গেল। আপনি তো দেখেননি আমার ছেলেকে। ও মানে ঠিক আর 5টা ছেলের মতো নয়, একেবারেই নয়। রাত 3টের সময় উঠে বসে আছে, গুনগুন করে গান গাইছে। ফিল্মের গানটার নয় মশাই, গেঁয়ো গেঁয়ো সুর। তবে বাংলাদেশের গান নয় এটা জানি। আমি আবার একটু হারমোনিয়াম টারমোনিয়াম বাজাই, বুঝেছেন। ভদ্রলোক এত কথা বললেন, কিন্তু ফেলুদার কাছে কেন এলেন, গোয়েন্দার কেন প্রয়োজন হতে পারে তার, সেটা এখনো পর্যন্ত কিছুই বললেন না। হঠাৎ ফেলুদার একটা কথাতেই যেন ব্যাপারটা একটা অন্য চেহারা নিয়ে নিল। আপনার ছেলে তো কি সব গুপ্তধনের কথা বলছে না? ভদ্রলোক হঠাৎ কেমন যেন মুষ্টে পড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেইখানেই তো গন্ডগোল মশাই। আমায় বলেছে, কিন্তু কাগজের রিপোর্টারের সামনে কথাটা বলেই তো সর্বনাশ করেছে। কেন সর্বনাশ বলছেন কেন? প্রশ্নটা করেই ফেলুদা আমাদের চাকর শ্রীনাথকে হাঁক দিয়ে চা আনতে বলল। ভদ্রলোক বললেন, কেন সেটা বুঝতেই পারবেন। গতকাল সকালে তুফান এক্সপ্রেসে হেমাঙ্গ বাবু আমার ছেলেকে নিয়ে রাজস্থান রওনা দিয়েছেন। আর ফেলুদা বাধা দিয়ে বলল, রাজস্থানের কোন জায়গায় গেছেন সেটা জানেন? সুধীরবাবু বললেন, যোধপুর বলেই তো বললেন। বললেন যখন বাড়ির কথা বলছে তখন উত্তর পশ্চিম দিকটা দিয়ে শুরু করব। তা সে যাকে, এখন কথা হচ্ছে কি, কালই সন্ধ্যায় আমাদের পাড়া থেকে একটি মুকুলের বয়সী ছেলেকে কে বা কারা যেন ধরে নিয়ে যায়। আপনার ধারণা তাকে আপনার ছেলে বলে ভুল করে? সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দুজনের চেহারাতেও বেশ মিল আছে। শিবরতন মুখুজ্জের সলিসিটরের বাড়ি আছে আমাদের পাড়ায়, এটি সে বাড়িরই ছেলে। নাম নীলু, মুখুজ্জে মশাইয়ের নাতি। তাদের বাড়িতে বুঝতেই পারছেন কান্নাকাটি পড়ে গিয়েছিল, পুলিশ টুলিশ অনেক হাঙ্গামা। এখন অবশ্যই তাকে ফিরে পেয়ে সব ঠান্ডা। এর মধ্যে ফেরত দিয়ে দিল আজই ভোরে। কিন্তু তাতে কি হলো মশাই, আমার তো এদিকে মাথা খারাপ হয়ে গিয়েছে। যারা কিডন্যাপ করেছিল তারা তো বুঝেছে ভুল ছেলে এনেছে, কিন্তু সে ছেলে যে এদিকে তাদের বলে দিয়েছে যে মুকুল যোধপুর গেছে। এখন ধরুন যদি সে গুন্ডারা গুপ্তধনের লোভে রাজস্থান ধাওয়া করে, তাহলে তো বুঝতেই পারছেন।
ফেলুদা চুপ করে ভাবছে। তার কপালে 4টে ঢেউ খেলানো দাগ। আমার বুকের ভিতর ঢিপঢিপানি। সেটা আর কিছু নয়, এই সুযোগে যদি পুজোয় রাজস্থানটা ঘুরে আসা যায় সেই আশায় আর কি। যোধপুর, চিতর, উদয়পুর নামগুলো শুনেছি কেবল, আর ইতিহাসে পড়েছি, আর অবন ঠাকুরের রাজকাহিনীতে, যেটা আমার নরেশ কাকা আমাকে জন্মদিনে দেয়। শ্রীনাথ চা এনে রাখলো টেবিলের ওপর। ফেলুদা সুধীরবাবুর দিকে একটা পেয়ালা এগিয়ে দিলেন। ভদ্রলোক এবার একটা কিন্তু কিন্তু ভাব করে বললেন, আপনার বিষয়ে কৈলাসবাবু যা বলেছিলেন তাতে তো আপনাকে খুবই বলে মনে হয়। তাই ভাবছিলাম, যদি ধরুন আপনি যদি রাজস্থানটা যেতে পারতেন, অবশ্যই গিয়ে যদি দেখেন ওরা নিরাপদে আছে তাহলে তো কথাই নেই। কিন্তু যদি ধরুন গিয়ে কিছু গোলমাল দেখেন, মানে আপনার সাহসের কথাও অনেক শুনেছি, অবশ্যই আমি নেহাত ছাপোষা লোক, আপনার কাছে আসাটাই আমার পক্ষে একটা ধৃষ্টতা। কিন্তু যদি ধরুন আপনি যেতে রাজি হন, তাহলে আপনার মানে যাতায়াতের খরচটা আমি আপনাকে নিশ্চয়ই দেব। ফেলুদা কপালে ভ্রুকুটি নিয়ে আরো অন্তত মিনিট খানেক ওইভাবে চুপ করে বসে রইল। তারপর বলল, আমি কি স্থির করি সেটা আপনাকে কাল জানাবো। আপনার ছেলের একটা ছবি বাড়িতে আছে নিশ্চয়ই, কাগজে যেটা বেরিয়েছিল সেটা তেমন স্পষ্ট নয়। সুধীরবাবু চায়ে একটা বড় রকম চুমুক দিয়ে বললেন, আমার খুড়তুতো ভাই ছবি টবি তোলে, সে একটা তুলেছিল মুকুলের ছবি, আমার গিন্নির কাছে আছে। ঠিক আছে। ভদ্রলোক বাকি চাটা শেষ করে হাত থেকে কাপ রেখে উঠে পড়লেন। আমার দোকানে অবশ্যই টেলিফোন আছে, 34 51 16। 10টা থেকে আমি দোকানে থাকি। আপনি এমনিতে কোথায় থাকেন? মেছো বাজার, 7 নম্বর মেছো বাজার স্ট্রিট, মেইন রোডের উপরে। ভদ্রলোক চলে যাবার পর দরজাটা বন্ধ করে দিয়ে ফেলুদাকে বললাম, আচ্ছা, একটা কথার মানে কিন্তু বুঝতে পারলাম না। প্যারাসাইকোলজিস্ট তো? আমি বললাম, হ্যাঁ। ফেলুদা বলল, মানুষের মনের কতগুলো বিশেষ ধরনের ধোঁয়াটে দিক নিয়ে যারা চর্চা করে তাদের বলে প্যারাসাইকোলজিস্ট। যেমন টেলিপ্যাথি, একজন লোক আরেকজন লোকের মনের কথা জেনে ফেললো, কিংবা নিজের মনের জোরে আরেকজনের চিন্তার মোড় ঘুরিয়ে দিল। অনেক সময় এমন হয় যে তুই ঘরে বসে আছিস, হঠাৎ একজন পুরনো বন্ধুর কথা মনে পড়লো, আর ঠিক সেই মুহূর্তেই সে বন্ধু তোকে টেলিফোন করলো। প্যারাসাইকোলজিস্টরা বলে যে ব্যাপারটা আকস্মিক নয়, এর পেছনে আছে টেলিপ্যাথি। আরো আছে যেমন এক্সট্রা সেন্সরি পারসেপশন, যাকে সংক্ষেপে বলে ইএসপি। ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে সেটা আগে থেকে জেনে ফেলা, বা এই যে জাতিস্বর, পূর্বজন্মের কথা মনে পড়ে যাওয়া, এগুলো সবই হচ্ছে প্যারাসাইকোলজিস্টদের গবেষণার বিষয়। এই হিমাঙ্গু হাজরা বুঝি খুব বড় প্যারাসাইকোলজিস্ট? যে কটি আছেন তাদের মধ্যে তো বেশ নাম করা বলেই জানি, বিদেশে টিদেশে গেছে, লেকচার টেকচার দিয়েছে, বোধহয় একটা সোসাইটিও করেছে। তোমার এসব জিনিসে বিশ্বাস হয় বুঝি? আমি যেটা বিশ্বাস করি সেটা হলো এই, যে প্রমাণ ছাড়া কোনো জিনিস বিশ্বাস বা অবিশ্বাস করাটা বোকামো। মনটা খোলা না রাখলে মানুষকে বোকা বলতে হয়, তার প্রমাণ ইতিহাসে অজস্র আছে। এককালে লোকে পৃথিবীটা ফ্ল্যাট বলে মনে করতো জানিস, আর ভাবতো যে একটা জায়গায় গিয়ে পৃথিবীটা ফুরিয়ে গেছে, যার পর আর যাওয়া যায় না। কিন্তু ভূপর্যটক ম্যাগেলান যখন এক জায়গা থেকে রওনা হয়ে ভূপ্রদক্ষিণ করে আবার সেই জায়গাতেই ফিরে এলেন, তখন ফ্ল্যাটওয়ালারা সব মাথা চুলকোতে লাগলেন। আবার লোকে এটাও বিশ্বাস করেছে যে পৃথিবীটা স্থির, গ্রহ নক্ষত্র সূর্য তাকে প্রদক্ষিণ করছে। এক সময় একদল আবার ভাবতো যে আকাশটা বুঝি একটা বিরাট উপর করা বাটি, যার গায়ে তারাগুলো সব মণিমুক্তোর মতো বসানো আছে। কোপার্নিকাস প্রমাণ করলো যে সূর্য স্থির, আর সূর্যকে ঘিরে পৃথিবী সমেত সৌরজগতের সবকিছু ঘুরছে। কিন্তু কোপার্নিকাস ভেবেছিল যে এই ঘোড়াটা বুঝি বৃত্তাকারে। কেপলার এসে প্রমাণ করলো ঘোড়াটা আসলে এলিপ্টিক কক্ষে। তারপর আবার গ্যালিলিও। যাকে, তোকে এত জ্ঞান দিয়ে লাভ নেই, তোর নাবালক মস্তিষ্কে এসব ঢুকবে না।
ফেলুদা এত বড় গোয়েন্দা হয়েও বুঝতে পারলো না যে আমাকে এখন খোঁচা টোচা দিয়ে আমার ফুর্তিটা মাটি করা সহজ হবে না। কারণ আমার মন অলরেডি বলছে যে এবার ছুটিটা রাজস্থানে কাটবে, আর নতুন দেশ দেখার সঙ্গে সঙ্গে চলবে নতুন রহস্যের চট ছাড়ানো। দেখা যাক আমার টেলিপ্যাথির দৌড় কদ্দূর। ফেলুদা যদিও একদিন সময় চেয়েছিল, সুধীরবাবু চলে যাওয়ার 1 ঘন্টার মধ্যেই ও রাজস্থান যাওয়া ঠিক করে ফেলল। কথাটা আমাকে বলতে আমি বললাম, আমিও যাচ্ছি তো। ফেলুদা বলল, 1 মিনিটের মধ্যে রাজস্থানের 5টা কেল্লাওয়ালা শহরের নাম করতে পারলে চান্স আছে। যোধপুর, জয়পুর, চিতোর, বিকানির আর আর বুদির কেল্লা। রিস্টওয়াচের দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে তড়াক করে সোফা থেকে উঠে পড়ে 3.5 মিনিটের মধ্যে পায়জামা পাঞ্জাবি ছেড়ে প্যান্ট শার্ট পরে নিয়ে ফেলুদা বলল, আজ রোববার 2টো পর্যন্ত ফেয়ারলি প্লেস খোলা, চট করে রিজার্ভেশনটা করে আসি। 1টার মধ্যে ফেলুদা কাজ সেরে বাড়ি ফিরে এসে প্রথমেই ডিরেক্টরি খুলে নম্বর বার করে ডক্টর হেমাঙ্গ হাজরার বাড়িতে একটা টেলিফোন করলো। যে লোকটা নেই তাকে ফোন করা হচ্ছে কেন জিজ্ঞেস করাতে বলল, সুধীরবাবু লোকটা সত্যি বলছে কিনা সেটার প্রমাণের দরকার ছিল। পেলে প্রমাণ? হ্যাঁ। দুপুরবেলাটা ফেলুদা বুকের তলায় বালিশ নিয়ে উপর হয়ে তার খাটে শুয়ে একসঙ্গে 5খানা বই ঘাঁটাঘাঁটি করলো। 2টো বই পেলিক্যানের, সেগুলো প্যারাসাইকোলজি সম্বন্ধে। এগুলো নাকি ফেলুদা তার কলেজের পুরনো বন্ধু অনুতোষ পটব্যালের কাছ থেকে ধার করে এনেছে। অন্য 3টের মধ্যে একটা হলো টড সাহেবের লেখা রাজস্থানের বই, আরেকটা হলো গাইড টু ইন্ডিয়া, পাকিস্তান, বার্মা অ্যান্ড সিলোন, আর আরেকটা হলো ভারতবর্ষের ইতিহাস। কার লেখা ভুলে গেছি। বিকেলে চা খাবার পর ফেলুদা বলল, তৈরি হয়ে নে, একবার সুধীরবাবুর বাড়ি যাওয়া দরকার। এখানে বলে রাখি যে বাবাকে রাজস্থান যাচ্ছি বলাতে উনি খুব খুশি হলেন। উনি নিজে দাদুর সঙ্গে ছেলেবেলায় 2বার রাজস্থান ঘুরে এসেছেন। বললেন, চিতোরটা মিস করিস না, চিতোরের কেল্লা দেখলে গায়ে কাঁটা দেয়। রাজপুতরা যে কত বড় বীর যোদ্ধা ছিল সেটা তাদের দুর্গের চেহারা দেখলে বোঝা যায়। সন্ধ্যা 6:30 নাগাদ আমরা 7 নম্বর মেছোবাজার স্ট্রিটে গিয়ে হাজির হলাম। ফেলুদা যেতে রাজি হয়েছে শুনে সুধীরবাবুর মুখে আবার সেই গতগত ভাব ফুটে উঠল। কি বলে যে কৃতজ্ঞতা জানাবো আপনাকে তা বুঝতে পারছি না। ফেলুদা বলল, এখনো সেটার প্রয়োজন আসেনি সুধীরবাবু। এখন ধরে নিন আমরা এমনি বেড়াতে যাচ্ছি, আপনার অনুরোধে যাচ্ছি না। যাই হোক, একটু চা খাবেন তো? সময় খুব কম, আমরা কালই রওনা হচ্ছি, কিন্তু তার আগে 2টো কাজ হচ্ছে। এক হচ্ছে আপনার ছেলের একটা ছবি চাই, আর 2, যদি সম্ভব হয় তাহলে সেই নীলু ছেলেটির সঙ্গে একবার দেখা করব, সে যাকে কিডন্যাপ করেছিল। সুধীরবাবু বললেন, এমনিতে সে ছেলে বিকেলে বাড়িতে থাকে না, তাছাড়া পুজোর বাজার, বুঝতেই তো পারছেন। তবে আজ বোধহয় তাকে আর বেরোতে দেবে না। দাঁড়ান, আগে ছবিটা এনে দিই আপনাকে। সুধীরবাবুর বাড়ির 3টে বাড়ি পরে একই ফুটপাতে হলো সলিসিটর শিবরতন মুখার্জির বাড়ি। ভদ্রলোক বাড়িতেই ছিলেন। সামনের বৈঠকখানায় তক্তপোষে একজন মুখে সেতির দাগওয়ালা লোকের সঙ্গে বসে চা খাচ্ছিলেন। সুধীরবাবুর কথা শুনে বললেন, আপনার ছেলের দৌলতে আমার নাতিরও যে খ্যাতি বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। বসুন আপনারা। মনোহর। চাকর এলে পর শিবরতন বাবু বললেন, এদের 3জনের জন্য চা কর, আর দেখ তো নীলু আছে কিনা, বল আমি ডাকছি। আমরা একটা বড় টেবিলের পাশে 3টে চেয়ারে বসেছিলাম। আমাদের দুপাশের দেয়ালের সামনে সিলিং পর্যন্ত উঁচু আলমারি, মোটা মোটা বই ঠাসা। ফেলুদা বলে যে আইনের ব্যাপারে যত বই লাগে অন্য কিছুতেই নাকি তত লাগে না। আমি এই ফাঁকে একবার মুকুলের ফটোটা ভালো করে দেখে নিলাম। বাড়ির ছাদে তোলা ছবি। ছেলেটি রোদে ভুরু কুচকে গম্ভীর মুখ করে সোজা ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। শিবরতন বাবু বললেন,
নীলুকে আমরাও অনেক কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করেছি। গোড়ার দিকে তো কথাই বলছিল না, নার্ভাস শকে ঘুম মেরে গিয়েছিল। বিকেলের দিক থেকে একটু নর্মাল মনে হচ্ছে। পুলিশে খবর দেওয়া হয়নি? ফেলুদা জিজ্ঞেস করলো। ধরে নিয়ে যাবার পর দেওয়া হয়েছিল, তবে তারা কিছু করবার আগেই তো দেখছি ফেরত এসে গেল। এইবার নীলু ছেলেটি এসে চাকরের সঙ্গে ঘরে ঢুকলো। সত্যি ছবিতে মুকুলের যে চেহারা দেখেছি তার সঙ্গে বেশ মিল আছে। দেখে বেশ বোঝা যাচ্ছে ছেলেটির এখনো ভয় কাটেনি। সে সন্দেহের ভাব করে আমাদের দিকে চেয়ে রয়েছে। ফেলুদা হঠাৎ প্রশ্ন করে বসল, তোমার হাতে বুঝি ব্যথা পেয়েছো নীলু? শিবরতন কি জানি একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু ফেলুদা তাকে ইশারা করে থামিয়ে দিল। নীলু নিজেই প্রশ্নটার জবাব দিল, ওরা যখন আমার হাত ধরে টানলো তখন আমার হাতে ভীষণ জ্বালা করলো। কবজির কিছু উপরে কাটা দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ফেলুদা বলল, ওরা বলছো তার মানে একজনের বেশি লোক ছিল বুঝি? একজন লোক আমার চোখটা আর মুখটা চেপে ধরলে আর কোলে তুলে নিয়ে গাড়িতে উঠলো, আর আরেকজন তো গাড়ি চালালো। আমার খুব ভয় করছিল। আমারও ভয় করতো, ফেলুদা বলল। তোমার চেয়েও বেশি, তুমি খুব সাহসী। তো তোমাকে যখন ধরলো তখন তুমি কি করছিলে? আমি ঠাকুর দেখতে যাচ্ছিলাম। মতিদের বাড়িতে পুজো হয়, মতি আমার ক্লাসে পড়ে। রাস্তায় তখন বেশি লোকজন ছিল না বুঝি? শিবরতন বাবু বললেন, এদিকটায় পরশু একটা গোলমাল হয়ে গেছে, বোমা টোমা পড়েছিল, তাই কাল সন্ধ্যের দিকে লোক চলাচলটা একটু কমেছে। ফেলুদা মাথা নেড়ে একটা হু শব্দ করে আবার নীলুর দিকে ফিরে বলল, তোমাকে ওরা কোথায় নিয়ে গেল? জানি না, আমার চোখ বেঁধে দিয়েছিল। অনেকক্ষণ গাড়ি চললো। তারপর তারপর একটা চেয়ারে বসালো। তারপর বসিয়ে একজন বলল, তুমি কোন স্কুলে পড়ো? আমি স্কুলের নাম বললাম। তারপর বলল, তোমাকে যা জিজ্ঞেস করছি তার ঠিক ঠিক উত্তর দাও, তাহলে তোমার স্কুলের সামনে নামিয়ে দেব। আর তাহলে তুমি বাড়ি যেতে পারবে তো? আমি বললাম, হ্যাঁ পারবো। তারপর আমি বললাম, কি জিজ্ঞেস করবে তাড়াতাড়ি করো, দেরি হলে মা বকবে। তখন লোকটা বলল, সোনার কেল্লা কোথায়? তখন আমি বললাম, আমি জানি না, আর মুকুলও জানে না, ও খালি সোনার কেল্লা জানে। তখন ওরা সব কি ইংরেজিতে বলল, মিস্টেক। তারপর বলল, তোমার নাম কি? আমি বললাম, মুকুল আমার বন্ধু, কিন্তু সে রাজস্থানে চলে গেছে। তখন বলল, জায়গাটার নাম তুমি জানো? আমি বললাম, জয়পুর। জয়পুর বললে? ফেলুদা জিজ্ঞেস করল। না না, যোধপুর। হ্যাঁ যোধপুর বললাম। নীলু একটু থামলো। আমরাও সকলে চুপ। চাকর চা আর মিষ্টি এনে রেখে গেছে, কিন্তু কারোরই সেদিকে দৃষ্টি নেই। ফেলুদা বলল, আর কিছু মনে পড়ছে? নীলু একটু ভেবে বলল, একজন লোক সিগারেট খাচ্ছিল। না না, চুরুট। তুমি চুরুটের গন্ধ জানো? আমার মেসোমশাই খায় যে। সেই রাত্রে তুমি ঘুমোলে কোথায়? ফেলুদা প্রশ্ন করল। নীলু বলল, জানি না তো। জানো না? জানো না মানে? আমাকে একবার বলল, দুধ খাও। তারপর একটা খুব ভারী গেলাসে দুধ দিল, আর আমি খেলাম। আর তারপর তো আমি ঘুমিয়ে পড়লাম বসে বসে। তারপর ঘুম ভাঙলো কখন? নীলু একটু বেচারা বেচারা ভাব করে শিবরতন বাবুর দিকে তাকালো। শিবরতন বাবু হেসে বললেন, ওর ঘুম ভাঙে বাড়িতে আসার পর। ওকে ওর স্কুলের সামনে ফেলে দিয়ে গিয়েছিল, তখনও ঘুমন্ত, বোধহয় ভোর রাত্রের দিকে। তারপর আমাদের বাড়িতে যে লোকটা খবরের কাগজ দেয়, সে ভোরে সাইকেল করে ওখান দিয়ে যাবার সময় দেখতে পায়। ওই এসে আমাদের বাড়িতে খবর দেয়। তারপর আমি আর আমার ছেলে গিয়ে ওকে নিয়ে আসি। ডাক্তার বললে যে কোনো ঘুমের ওষুধ একটু হেভি ডোজে খাইয়ে দিয়েছিল আর কি। ফেলুদা গম্ভীর চায়ের পেয়ালাটা তুলে নিয়ে চাপা গলায় একবার শুধু বলল, স্কাউন্ড্রেলস। তারপর
নীলুকে পিঠ চাপড়িয়ে দিয়ে বলল, থ্যাংক ইউ নীলু বাবু, এবার তুমি যেতে পারো। শিবরতন বাবুর কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় বেরোবার পর সুধীর বাবু বললেন, চিন্তার কারণ আছে বলে মনে করছেন কি? ফেলুদা বলল, কয়েকজন অত্যন্ত লোভী এবং বেপরোয়া লোক যে আপনার ছেলের ব্যাপারে একটু বেশি মাত্রায় কৌতূহলী হয়ে পড়েছে সে তো দেখতেই পাচ্ছি। তবে তারা রাজস্থান পর্যন্ত যাবে কিনা সেটা বলা মুশকিল। ভালো কথা, আপনি বরং আমাকে একটা চিঠি দিয়ে দিন। ডক্টর হাজরা তো আর আমাকে চেনেন না, আপনি আমাকে ইন্ট্রোডিউস করে দিলে সুবিধে হবে। চিঠিটা দেবার পর সুধীরবাবু আরেকবার ফেলুদাকে রাজস্থানের ভাড়াটা অফার করলেন। ফেলুদা তাতে কানই দিল না। বাস স্টপের কাছাকাছি এসে ভদ্রলোক বললেন, গিয়ে অন্তত একটা খবর দেবেন স্যার, বড্ড চিন্তায় থাকবো। অবশ্যই ডাক্তারবাবু লিখবেন চিঠি, নিজেই কথা দিয়েছেন, কিন্তু যদি নাও লেখেন আপনি অন্তত একখানা। বাড়িতে ফিরে এসে গোছগাছ করার আগে ফেলুদা তার বিখ্যাত নীল খাতা ভলিউম 6 খুলে খাটে বসে বলল, কতগুলো তারিখের হিসাব বলতো দেখি, লিখে নি। ডক্টর হাজরা মুকুলকে নিয়ে রাজস্থান রওনা হয়েছেন কবে? গতকাল 9ই অক্টোবর। নীলুকে কিডন্যাপ করেছিল কবে? কালই সন্ধেবেলা। ফেরত দিয়েছে আজ সকালে, অর্থাৎ 10ই। আমরা রওনা হচ্ছি কাল 11ই সকালে, আগ্রা পৌঁছবো 12ই। সেদিনই বিকেলে ট্রেনে চড়ে সেদিনই রাত্রে পৌঁছবো বাঁদিকুই। বাঁদিকুই থেকে রাত 12টায় গাড়ি, মারবার পৌঁছাবো পরদিন 13ই দুপুরে। সেখান থেকে আবার গাড়ি বদল করে যোধপুর পৌঁছাবো সেদিনই, অর্থাৎ 13ই সন্ধেবেলা। 13ই। এইভাবে ফেলুদা কিছুক্ষণ আপন মনে বিড়বিড় করে কি জানি ক্যালকুলেট করলো। তারপর বলল, জিওমেট্রি, এখানেও জিওমেট্রি। একটা বিন্দু, সেই বিন্দুর দিকে কনভার্জ করছে কতগুলো লাইন, জিওমেট্রি। আমরা আধ ঘন্টা হলো আগ্রা ফোর্ট স্টেশন থেকে বাঁদিকুইয়ের ট্রেনে চেপেছি। আগ্রায় হাতে 3 ঘন্টার সময় ছিল। সেই ফাঁকে 10 বছর বাদে আরেকবার তাজমহলটা দেখে নিলাম। আর ফেলুদাও আমাকে তাজের জিওমেট্রি সম্পর্কে একটা ছোটখাটো লেকচার দিয়ে দিল। গতকাল কলকাতা ছাড়ার আগে একটা জরুরি কাজ সেরে নিয়েছিলাম, সেটার কথা এখানে বলে রাখি। তুফান এক্সপ্রেস ছাড়বে সকাল 9:30টায়, তাই আমরা ঘুম থেকে উঠেছিলাম খুব ভোরে। 6টা নাগাদ চা খাবার পর ফেলুদা বলল, একবার তোর সিধু জ্যাঠার ওখানে ঢু মারতে হচ্ছে। ভদ্রলোকের কাছ থেকে কিছু তথ্য জোগাড় করতে পারলে সুবিধে হবে। সিধু জ্যাঠা থাকেন সর্দার শঙ্কর রোডে। আমাদের তারা রোড থেকে হেঁটে যেতে লাগে 5 মিনিট। এখানে বলে রাখি, সিধু জ্যাঠা জীবনে নানা রকম ব্যবসা করে অনেক টাকা রোজগারও করেছেন, আবার অনেক টাকা খুইয়েওছেন। আজকাল আর কাজকর্ম করেন না, বইয়ের ভীষণ শখ, তাই গুচ্ছের বই কেনেন, কিছুটা সময় সেগুলো পড়েন, বাকি সময়টা একা একা বই দেখে দাবা খেলেন আর খাওয়া নিয়ে এক্সপেরিমেন্ট করেন। এক্সপেরিমেন্টটা হচ্ছে এক খাবারের সঙ্গে আরেক খাবার মিশিয়ে খাওয়া। উনি বলেন, দইয়ের সঙ্গে অমলেট মেখে খেতে নাকি অমৃতের মতো লাগে। আসলে সম্পর্কে আমাদের কিছুই হন না উনি। আমাদের যে পৈতৃক গ্রাম, যেখানে আমি কখনো যাইনি, উনি সে গ্রামেরই লোক। আর আমাদের বাড়ির পাশেই ওর বাড়ি ছিল। উনি তাই আমার বাবার দাদা আর আমার জ্যাঠামশাই। ওর বাড়িতে পৌঁছে দেখি সিধু জ্যাঠা দরজার ঠিক মুখটায় একটা মোড়ার উপর বসে নাপিতকে দিয়ে চুল ছাঁটাচ্ছেন। যদিও মাথার পিছন দিকে ছাড়া আর কোথাও চুল নেই তার। আমাদের দেখে মোড়াটা পাশ করে বললেন, বসো, নারায়ণকে হাঁক দিয়ে বলো চা দেবে। একটা তক্তপোষ, 2টো চেয়ার আর ইয়া বড় বড় 3টে বইয়ের আলমারি ছাড়া ঘরে আর কিচ্ছু নেই। তক্তপোষটারও অর্ধেকটা বইয়ে বোঝায়। আমরা জানতাম ওই খালি জায়গাটাই সিধু জ্যাঠার জায়গা, তাই আমরা চেয়ার 2টোতে বসলাম। ফেলুদা তার ধার করা মলার দেওয়া বইটা সঙ্গে এনেছিল, সেটা একটা আলমারির একটা তাকের ফাঁকে গুঁজে দিল। চুল কাটতে কাটতেই সিধু জ্যাঠা বললেন,
ফেলু যে গোয়েন্দাগিরি করছো, ক্রিমিনাল ইনভেস্টিগেশনের ইতিহাসটা একবার ভালো করে পড়ে নিয়েছো তো? যে কাজে স্পেশালাইজ করো না কেন, তার ইতিহাসটা জানা থাকলে কাজে আনন্দ আর কনফিডেন্স দুটোই পাবে বেশি। ফেলুদা নরম সুরে বলল, আগে হ্যাঁ, তা তো বটেই। এই যে আঙুলের ছাপ দেখে ক্রিমিনাল ধরার পদ্ধতি, এটার আবিষ্কর্তা কে জানো? ফেলুদা আমার দিকে চোখ টিপে বলল, ঠিক মনে পড়ছে না, পড়েছিলাম বোধ হয়। আমি বুঝলাম ফেলুদার দিব্যি মনে আছে, কিন্তু সে সিধু জ্যাঠাকে খুশি করার জন্য ভুলে যাওয়ার ভান করছে। জিজ্ঞেস করলে অনেকেই দেখবে ফস করে বলে বসবে আলফোস বর্তীয়, কিন্তু সেটা ভুল। কারেক্ট নামটা হচ্ছে হুয়ান ভুকেটিচ। মনে রেখো, আর্জেন্টিনার লোক। বুড়ো আঙুলের ছাপের ওপর ইনিই প্রথম জোরটা দেন, আর সে ছাপকে 4টে ক্যাটাগরিতে ভাগ করেন ইনি। অবশ্যই তার কয়েক বছর পরে ইংল্যান্ডের হেনরি সাহেব আরো মজবুত করেন এই সিস্টেমটাকে। ফেলুদা আর বেশি সময় নষ্ট না করে ঘড়ি দেখে বলল, আপনি ডক্টর হেমাঙ্গ হাজরার নাম শুনেছেন বোধহয়, যিনি প্যারাসাইকোলজি নিয়ে পাড়া ছাই চলো যায়। এটা সিধু জ্যাঠার একটা বাতি। এক একটা ইংরেজি কথাকে উনি এইভাবেই বেঁকিয়ে বাংলা করে বলে। এক্সিবিশন হলো ইস কি ভীষণ, ইম্পসিবল হলো আম্পোচেবেল, ডিকশনারি হলো দেখোস নারী, গভর্নর হলো গোবর্নার, এরকম আর কি। শুনেছি বই কি, বললেন সিধু জ্যাঠা। এই তো সেদিনও কাগজে নাম দেখলাম ওর। কেন, তাকে নিয়ে আবার কি? কিছু গোলমাল করেছে নাকি? ও তো গোলমাল করার লোক নয়, বরং উল্টো, অন্যদের বুজরুকি ধরে দিয়েছে ও। তাই বুঝি? ফেলুদা বুঝেছে যে একটা ইন্টারেস্টিং খবরের সম্ভাবনা দেখা দিয়েছে। সে জানো না বুঝি? বছর 4 আগের ব্যাপার, কাগজে বেরিয়েছিল তো। শিকাগোতে এক বাঙালি ভদ্রলোক, ভদ্র আর বলি কি করে, চরম ছোট লোক, এক আধ্যাত্মিক চিকিৎসালয় খুলে বসেছিল খাস শিকাগো শহরে। তরতর করে আমেরিকান খদ্দের জুটে যায় বুঝেছো, হুজুকে যাত তো, আর পয়সা অঢেল। হিপনোটিজম অ্যাপ্লাই করে দুরারোগ্য ব্যাধি সারিয়ে দেব বলে ক্লেম করেছিল। 18th সেঞ্চুরিতে ইউরোপে আনটান মেসমার যা করে, এর বেলা দু একটা ছুটছাট লেগেও গিয়েছিল বোধহয়, যেমন হয় আর কি। সেই সময় হাজরা শিকাগোতে বক্তৃতা দিতে যায়। সে জানতে পেরে ব্যাপারটা চাক্ষুষ করতে যায়, গিয়ে ভণ্ডামি ধরে ফেলে। সে এক স্ক্যান্ডাল। শেষ পর্যন্ত লোকটাকে দেশ ছাড়া করে ছেড়েছিল আমেরিকান সরকার। হ্যাঁ হ্যাঁ, নাম নিয়েছিল ভবানন্দ। হাজরা খুব সলিড লোক, অন্তত লেখা টেখা পড়ে তো তাই মনে হয়। খান্তুয়েক লেখা তো আমার কাছেই রয়েছে। বাঁ দিকের আলমারির তলারটাকে ডান কোণে দেখো তো, প্যারাসাইকোলজিক্যাল সোসাইটির 3খানা জার্নাল পাবে। ফেলুদা ম্যাগাজিন 3টে ধার করে নেয়। এখন ট্রেনে বসে ও সেগুলোই উল্টে পাল্টে দেখছে। আমি জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছি। উত্তরপ্রদেশ পেরিয়ে রাজস্থানে ঢুকেছি কিছুক্ষণ আগে। এখানে রোদের তেজই আলাদা, সাথে কি আর লোকগুলো এত পাওয়ারফুল? কথাটা এলো আমাদের সামনের বেঞ্চি থেকে। 4 বার্থ কম্পার্টমেন্ট, আর যাত্রীও আছে সব শুদ্ধ 4 জন। যিনি কথাটা বললেন তিনি দেখতে অত্যন্ত নিরীহ, রীতিমতো রোগা, আর হাইটে নির্ঘাত আমার চেয়েও অন্তত 2 ইঞ্চি কম। আমার তো তাও বয়স মাত্র 15, তাই বাড়ার বয়স যায়নি। ইনি কমপক্ষে 35, কাজেই যেমন আছেন তেমনই থাকবেন। ইনি যে বাঙালি সেটা এতক্ষণ বুঝতে পারিনি, কারণ বুশ শার্ট আর প্যান্ট থেকে বোঝা খুব শক্ত। ভদ্রলোক ফেলুদার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, অনেকক্ষণ থেকে আপনাদের কথা শুনছি। দূর দেশে এসে জাত ভাইয়ের সাক্ষাৎ পাওয়া কি কম সৌভাগ্যের কথা? আমি তো ধরেই নিয়েছিলাম এই একটা মাস মাতৃভাষাটাকে একরকম বাধ্য হয়ে বয়কট করতে হবে। ফেলুদা হয়তো খানিকটা ভদ্রতার খাতিরেই জিজ্ঞেস করত, কতদূর যাবেন? যোধপুরটা তো পৌঁছই, তারপর দেখা যাবে। আপনারা? আমরাও আপাতত যোধপুর। বাহ, চমৎকার হলো। আপনিও কি লেখেন টেখেন নাকি? আগে না। ফেলুদা হাসল। আমি পড়ি, আপনি লেখেন? জটায়ু নামটা চেনা চেনা লাগছে কি?
জটায়ু? সে যে সব রোমহর্ষক অ্যাডভেঞ্চার উপন্যাস লেখেন, আমি তো পড়েওছি তার দু একটা বই। সাহারাই শিহরণ, দুর্ধর্ষ দুশ্মন, আমাদের স্কুলের লাইব্রেরি থেকে নিয়ে। আপনি জটায়ু? ফেলুদা জিজ্ঞেস করত। আজ্ঞে হ্যাঁ। ভদ্রলোকের দাঁত বেরিয়ে গেল, ঘাট নুয়ে পড়ল। এই অধমের ছদ্মনামই জটায়ু। নমস্কার। নমস্কার। আবার নাম প্রদোষ মিত্তির। ইনি শ্রীমান তপেশ রঞ্জন। ফেলুদা হাসি চেপে রেখেছে কি করে? আমার তো সেই যাকে বলে পেট থেকে ভসভসিয়ে সোডার মতো হাসি গলা অব্দি উঠে এসেছে। ইনিই জটায়ু? আর আমি ভাবতাম যেরকম গল্প লেখে চেহারা নিশ্চয়ই হবে একেবারে জেমস বন্ডের বাবা। আমার আসল নাম লালমোহন গাঙ্গুলি। অবশ্যই বলবেন না কাউকে। ছদ্মনামটা মানে ছদ্মবেশের মতোই, ধরা পড়ে গেলে তার আর কোনো ইয়ে থাকে না। আমরা আগ্রা থেকে কিছু গোলাপি রেওড়ি নিয়ে এসেছিলাম। ফেলুদা ঠোঙাটা ভদ্রলোকের দিকে এগিয়ে দিয়ে বললেন, আপনি তো বেশ কিছুদিন ধরেই ঘুরছেন বলে মনে হচ্ছে। ভদ্রলোক হ্যাঁ তা বলে একটা রেওড়ি তুলে নিয়েই কেমন যেন থতমত খেয়ে গেলেন। ফেলুদার দিকে অবাক হয়ে চেয়ে বললেন, আপনি জানলেন কি করে? ফেলুদা হেসে বললেন, আপনার ঘড়ির ব্যান্ডের তলা দিয়ে আপনার গায়ের চামড়ার রোদে না পোড়া আসল রংটা মাঝে মাঝে বেরিয়ে পড়ছে। ভদ্রলোক চোখ গোল গোল করে বললেন, ওরে বাস রে, আপনার তো ভয়ঙ্কর অবজারভেশন মশাই। ঠিকই ধরেছেন। দিল্লি, আগ্রা, ফতেপুর সিক্রি এইসব একটু ঘুরে দেখলুম আর কি। দিন 10 হলো বেরিয়েছি। একদিন স্রেফ বাড়িতে বসে বসে দেশ বিদেশের গপ্প লিখেছি। থাকি ভদ্রেশ্বরে, এবার তাই ভাবলুম একটু ঘুরে দেখা যাক, লেখার সুবিধে হবে। আর অ্যাডভেঞ্চারের গপ্প এই সব দিকেই জমে ভালো। বলুন, দেখুন না কিরকম সব রুক্ষ পাহাড় বাইশেপ ট্রাইসেপের মতো ফুলে ফুলে রয়েছে। বাংলাদেশের এক হিমালয় ছাড়া মাসল নেই মশাই। সমতল ভূমিতে কি অ্যাডভেঞ্চার জমে? আমরা তিনজনে রেউড়ি খেতে লাগলাম। জটায়ু দেখি মাঝে মাঝে আর চোখে ফেলুদার দিকে দেখছেন। শেষটায় বললেন, আপনার হাইট কত মশাই? কিছু মনে করবেন না। প্রায় 6। ফেলুদা বলল, ওফ, দারুণ হাইট। আমার হিরোকেও আমি 6 করেছি, প্রখর রুদ্র। জানেন তো, রাশিয়ান নাম প্রখর, কিন্তু বাঙালিকেও কিরকম মানিয়ে গেছে বলুন। আসলে নিজে যা হতে পারলুম না, বুঝেছেন, হিরোদের মধ্যে দিয়ে সেসব আশ মিটিয়ে নিচ্ছি। কম চেষ্টা করেছি মশাই হবার জোটে। সেই কলেজে থাকতে চার্লস অ্যাটলাসের বিজ্ঞাপন দেখতুম বিলিতি ম্যাগাজিনে। বুক চিতিয়ে মাসল ফুলিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি হাতের গুলি, কি বুকের ছাতি, কোমরখানা একেবারে সিংহের মতো। চর্বি নেই এক ফোঁটা সারা শরীরে। মাথা থেকে পা অব্দি ঢেউ খেলে গেছে মাসলে। বলছে 1 মাসের মধ্যে আমার মতো চেহারা হয়ে যাবে। আমার সিস্টেম ফলো করো। ওদের দেশে হতে পারে মশাই, বাংলাদেশে ইম্পসিবল। বাপের পয়সা ছিল, কিছু নষ্ট করলুম, লেসন আনালুম, ফলো করলুম, কিচ্ছু হলো না। যেই কে সেই। মামা বললেন, পর্দার রড ধরে ঝুলবি রোজ, দেখবি 1 মাসের মধ্যে হাইট বেড়ে যাবে। কোথায় 1 মাস? ঝুলতে ঝুলতে একদিন মশাই রড শুদ্ধ খসে মাটিতে পড়ে হাঁটুর হাড় ডিসলোকেট হয়ে গেল। অথচ আমি সেই 5 3.5, সেই 5 3.5-এই রয়ে গেলাম। বুঝলুম টাগ অফ ওয়ারের দড়ির বদলে আমাকে ধরে টানলেও লম্বা আমি হব না। শেষটায় ভাবলাম, দুত্তরি, গায়ের মাসলের কথা আর ভাববো না। তার চেয়ে ব্রেনের মাসলের দিকে অ্যাটেনশন দেওয়া যাক। আর মেন্টাল হাইট। শুরু করলাম রোমাঞ্চ উপন্যাস লেখা। লালমোহন গাঙ্গুলি নাম তো আর চলে না, তাই নিলুম ছদ্মনাম জটায়ু। ফাইটার। কি ফাইটটা দিয়েছিল রাবণকে বলুন তো। ট্রেনটাকে ফাস্ট প্যাসেঞ্জার বললেও কাছাকাছির মধ্যে এত স্টেশন পড়ছে যে 15-20 মিনিটের বেশি একটানা গাড়ি চলতেই পারছে না। ফেলুদা প্যারাসাইকোলজিক্যাল পত্রিকা ছেড়ে এখন রাজস্থানের বিষয়ে একটা বই পড়তে শুরু করেছে। রাজস্থানের কেল্লার সব ছবি রয়েছে বইতে। সেগুলো সে খুব খুঁটিয়ে দেখছে আর মন দিয়ে তাদের বর্ণনা পড়ছে। আমাদের সামনে আপার বার্থে আরেকজন ভদ্রলোক রয়েছেন। তার গোঁফ আর পোশাক দেখলেই বোঝা যায় তিনি বাঙালি নন। ভদ্রলোক
একটার পর একটা কমলালেবু খেয়ে চলেছেন, আর তার খোসা আর ছিবড়ে ফেলছেন সামনে পাতা একটা উর্দু খবরের কাগজের উপর। ফেলুদা পকেট থেকে একটা নীল পেন্সিল বার করে হাতের বইটাতে দাগ দিচ্ছিল। এমন সময় লালমোহনবাবু বললেন, কিছু মনে করবেন না, আপনি কি মশাই গোয়েন্দা জাতীয় কিছু? কেন বলুন তো? না মানে যেভাবে ফস করে তখন আমার ব্যাপারটা বলে দিলেন। আমারও ব্যাপারে ইন্টারেস্ট আছে। বাহ, তা আপনারাও তো যোধপুরেই যাচ্ছেন বলে বললেন। আপাতত কোনো রহস্য আছে নাকি? যদি থাকে তো আমি কিন্তু আপনাদের সঙ্গে ঝুলে পড়ব, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এমন সুযোগ আর আসবে না। আপনার উটের পিঠে চড়তে আপত্তি নেই তো? আরে বাস, উট! ভদ্রলোকের চোখ জল জল করে উঠল। সিপ অফ দ্য ডেজার্ট, এ তো আমার স্বপ্ন মশাই। আমার আরক্ত আরব উপন্যাসে আমি বেদুইনের কথা লিখেছি যে, তাছাড়া সাহারাই শিহরণেও আছে। অদ্ভুতজি, নিজের ওয়াটার সাপ্লাই নিজের পাকস্থলীর মধ্যে নিয়ে বালির সমুদ্র দিয়ে সার বেঁধে চলেছে। কি রোম্যান্টিক! ওফ! ফেলুদা বলল, পাকস্থলীর ব্যাপারটা কি আপনার বইয়ে লিখেছেন নাকি? লালমোহন বাবু থতমত খেয়ে বললেন, ওটা ঠিক নয় বুঝি? ফেলুদা মাথা নেড়ে বলল, জল আসে উটের কুঁচ থেকে। কুঁচটা আসলে চর্বি। ওই চর্বিকে অক্সিডাইজ করে উট জল করে নেয়। এক নাগারে 10-15 দিন ওই চর্বির জোরে জল না খেয়ে থাকতে পারে। অবশ্যই একবার জলের সন্ধান পেলে 10 মিনিটে 25 গ্যালনও খেয়ে নেয় বলে শোনা গেছে। লালমোহনবাবু বললেন, ভাগ্যিস বললেন, নেক্সট এডিশনে ওটা কারেক্ট করে দেব। আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা সোনার কেল্লার প্রথম পর্ব। যদি আপনাদের গল্প ভালো লেগে থাকে তাহলে আরো বেশি করে গল্প শুনুন, সকলে বই পড়ুন, শিশুদেরকে বই পড়ার জন্য উৎসাহিত করুন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।